त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते। বন্ধুরা সবাইকে নমস্কার। আমি জীবন চক্রবর্তী, আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আজকে ছায়াছবি প্রতিশোধ। সঙ্গীত পরিচালনা অজয় দাস। ডাইরেক্টর সুখেন দাস। আর্টিস্ট উত্তম কুমার, সৌমিত্রা চ্যাটার্জি, সুখেন দাস, মহুয়া রায় চৌধুরী। বন্ধুরা, প্রতিশোধ ছায়াছবির গল্পটা শুরু করি এবারে। উত্তম কুমারের একটা ছোট ফ্যামিলি, ওর ছেলে, ওর ছোট ভাই আর বধূ। 1,33,251 টাকা। উত্তম কুমারের ছেলের নাম রঞ্জন। কি বলছো ছেলে? 24টা গোলার ধান চুরি করে নিল? উত্তম কুমারের শরীর সবসময় খুবই খারাপ থাকে, খুবই অসুস্থ থাকেন উত্তম কুমার। কখনো না, আমি হক করে বলতে পারি রঞ্জু কখনো চুরি করতে পারে না। রঞ্জুকে যদি মায়ের স্নেহে মানুষ না করতে, রঞ্জুটা ভেসে যেত, তাহলে বিরাট সম্পত্তি সবাই। ধান চুরি ব্যাপারে রঞ্জনকে উত্তম কুমার খুব বকাবকি করে। অসম্মান করছে না? মোটেই অসম্মান করছি না, আর দাদা সেটা বুঝতেও পারে। ছোট, কথাটা শুনতেই দাও না, ও যা বলছে সবার ভালোর জন্যই তো বলছে। রঞ্জু যদি কোনো নিন্দের কাজ করে তাহলে তো আমাদের সকলেরই অসম্মান, নাকি? দাদার অসম্মান না? সত্যি নিন্দের কাজ কিছু করে থাকে, সেটা দাদার কানে এভাবে তোমার তোলা উচিত হয়নি। হিসেবে তো তাই বলছে দাদা। মোট 26টা গোলার মধ্যে কুলে 2টো গোলায় ধান রয়েছে, আর সব ফাঁকা। ওদিকে উত্তম কুমারের ছোট ভাইয়ের সনাতন, যার নাম আর কি, সে খুবই উত্তম কুমারের জমি জায়গার উপর খুব নজর রাখে, উত্তম কুমারের সম্পত্তির উপরে খুব নজর রাখে। উত্তম কুমারকে ব্যাপারটা বলে কি, তোমাকে বিষ দেওয়া হচ্ছে, আমার বরই তোমাকে বিষ দিচ্ছে, মানে তোমার ছোট ভাই আর কি তোমাকে বিষ দিচ্ছে তোমার প্রপার্টির জন্যে। সেদিন উত্তম কুমার আর সঙ্গে ওর ছোট ভাই সনাতনের সঙ্গে খুব কথা কাটাকাটি হয়। তাতে সনাতন এই বলে কি, ঠিক আছে আমি তোমাকে বিষ দিয়ে মেরে ফেলবো। কিন্তু উত্তম কুমার এই কথাটা খুব খারাপ লাগে আর মানতে চায় না কি আমার ছোট ভাই প্রপার্টির জন্য আমাকে বিষ দেবে। ফিরে যাব বলে এত দূর আমি এগোইনি। সত্যি? তুই তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাই? মারতে চেয়েছি, তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ আমি। সনাতনের বউ কিন্তু খুব প্রতিকার করেছে এই কথাটা নিয়ে। তোমার কষ্ট হবে, তার জন্যে সনাতন নিজে বউকে কাচারি বাড়িতে বন্দি বানিয়ে রাখে। প্রাণী মেরে ফেলবো না, তোমাকে বাঁচিয়ে রেখে দেবো। আমার ভালো মানুষের চোখ নিয়ে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ। উত্তম কুমারকে যখন জিভ ধাক্কা দিয়ে একদিকে ফেলে যায় নদীর ধারে আর কি, তো খানিক পরে নদীতে জলে উত্তম কুমার ভেসে ওঠে। সেই সময় আশেপাশের লোকরা আর কি উত্তম কুমারকে তুলে নিয়ে যায় আর হসপিটালে অ্যাডমিট করে দেয়। গাড়ি নিজের বাড়িতে ডাকাতি করেছে? তোমরা আমাকে এসব কথা জিজ্ঞাসা করো না। রাতের মধ্যে মানুষের জীবনে যে এত কিছু ঘটে। হসপিটালে অ্যাডমিট হওয়াতে মাথায় খুব জোরে লাগাতে উত্তম কুমার নিজের সেন্স ভুলিয়ে কাউকে চিনতে পারছে না, নিজের নাম বলতে পারছে না। নাম ঠিকানা
কোথায় থাকেন? নাম, ঠিকানা, বাড়ি মনে করার চেষ্টা করুন। কোথায় থাকেন? রঞ্জনকে নিয়ে ছোটাছুটি করছে মারার জন্যে। কে? রঞ্জন নিজের বাবার খুন করেছে, কিন্তু রঞ্জন বলছে আমি জানি না আমার বাবা কোথায়, আমি করিনি খুন। সেই নিয়ে রঞ্জনকে পুলিশ ধরে নিয়ে যায় আর রঞ্জনের নিজের বাবার মার্ডারের জন্য জেল হয়ে তোমার যায়। বাবা কোথায়? বাবা, কেন? বাবার কি হয়েছে? কি বলছিলাম? রঞ্জন তার নিজের বাবাকে খুন করেছে আগে। রঞ্জন তার বাবাকে খুনের অ্যাটেম্প করেছিল, তখন পুলিশ ধরার আগে রঞ্জন কিন্তু খুব ছুটে বেড়ায়, লুকিয়ে বেড়ায় অনেক জায়গায়। বাকি খুন রঞ্জনকে পুলিশ ধরে নিয়ে যায় আর ওর সাজা কাটে জেলে। মজনু। ওদিকে উত্তম কুমার হসপিটালে একটু একটু ঠিক হয়েছে, কিন্তু নিজের নাম বলতে পারছে না, আর কোথাকার জায়গা, কোথায় থাকে, কিছু কিছু বলতে পারছে না। মাথায় খুব জোরে লাগাতে সবকিছু ভুলে গেছে। নাম, ঠিকানা, বাড়ি মনে করার চেষ্টা করুন। কোথায় থাকেন? উত্তম কুমারকে হসপিটালের জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছে। রঞ্জন জেলেতেই থাকাতে বড় হয়ে গেছে বেশ, দাড়ি ফাড়ি বাড়িয়ে নিয়ে আর মুসলমানদের মতন দেখতে লাগছে। জেলে সবাইকে সঙ্গে খুব ঝগড়া হয়। ওদিকে সনাতন বাবু নিজের গাঁতি ভাইয়ের সঙ্গে পারুলের সঙ্গে বিয়ে দিতে চায়। এই ব্যাপারটা রঞ্জন জানতে পারে। আমাকে বিয়ে করতেই হবে। কেন করতে হবে? সনাতনের ভয়? ঘর ছাড়া করে দেবে সেই ভয়? দেখি কে তোমাদের ক্ষতি করে। বাবা বাবা বাবা, এই তো দেখছি একদম চাঁদের হাট বসে গিয়েছে। দেখি দেখি মুখটা একটু তোলো। সনাতন বাবু আর কি একটা হার নিয়ে যায় ওকে গিফট করার জন্যে আর পরাতে চায়। শ্যামলী পারুলের বন্ধু ওইখানে পাশে বসেছিল, ওকে বলল তুমি পরাও, কিন্তু তাতে আর কি শ্যামলী সনাতনকে খুব খারাপভাবে বেইজ্জত করল। রঞ্জনকে ধরে নিয়ে যায়। সম্মতভাবে আপনার কোমরে যে যন্ত্রটা লাগানো আছে ওটা তুলে ধরলে গায়ের চোরের কোনো দরকার হয় না। পুলিশ বাবু রঞ্জনকে বলে প্রত্যেক দিন তুমি পুলিশ স্টেশনে এসে একবার নিজের দেখা দিয়ে যাবে। রঞ্জন কিন্তু যায় যখনই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, একটা গান গাইছে, সিটি বাজিয়ে গান গাইছে। কেননা যে ছোটবেলা থেকে রঞ্জন আর কি সিটি বাজাতো, আর সেই সিটি বাজানো অভ্যেসটা এখনো রঞ্জনের যায়নি। রঞ্জন গ্রামে একটা গান গেয়ে বেড়াচ্ছে। উত্তম কুমার ট্রেনে করে এই গ্রামে যখন ফিরছিল তখন একটা টিটি ওকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন, আপনার টিকিট কোথায় দেখান। কিন্তু উত্তম কুমার কাছে টিকিট ছিল না আর পয়সাও ছিল না। উত্তম কুমার বলল কি আমার কাছে পয়সা নেই। তো টিটি বাবু বললেন আপনি এই গ্রামে নেমে যান, এইখানে এক্ষুনি নেমে যান, ট্রেন রুকে আছে। উত্তম কুমার যখন নেমেছিল তখন ও নিজের গ্রামেই নেমেছিল, আর যেই গ্রামে ও একদিন জমিদার ছিল সেই গ্রামের একটা পাগলের মতন গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। টিকিটটা দেখা আমার কাছে পয়সা নেই রে বাবা। সামনে স্টেশনে মোবাইল চেকিং আছে। ট্রানজাকশন চেকিং নাউন, তখন বিপদে পড়ে যাবেন। নাউন নাউন। ফিরে এসছে আর ও চিনতে পেরে গেছে কোথায় কে আছে, কার কি নাম, আর আমি কোথায় আছি। উত্তম কুমার হঠাৎ রঞ্জনের নাম নিচ্ছে মুখে, রঞ্জন তুই কোথায়, রঞ্জন আয়, আমাকে মারিস না বাবা, সনাতন আমাকে মারিস না, ভাই আমাকে মারিস না। এই কথা শুনে পুলিশ বাবু বুঝে গেছে কে এটা উত্তম কুমার, আর এখনো উত্তম কুমার বেঁচে আছে। তো উত্তম কুমারকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হচ্ছে। পুলিশ বাবু নিয়ে গিয়ে অ্যাডমিট করেছে।
কিন্তু পুলিশ বাবু ভেতরে ভেতরে সব কথা জানে কি রঞ্জন কে আর সনাতন কে আর কি ব্যাপারটা হয়েছিল। একদিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। নমস্কার, নমস্কার, নমস্কার।